1971 সালে 25শে দিবাগত রাত্রে পাকিস্তান বাহিনী বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে চেতনা সেইটা চিরস্তরে মুছিয়ে দেওয়ার জন্য রাতের অন্ধকারে আপামর জনসাধারণ বাঙালি জাতি ঘুমের মধ্যে আপামর জনসাধারণের উপর হত্যাযজ্ঞ চালায়। সেইটা পৃথিবী ইতিহাসের নজিরবিহীন ইতিহাস। এই হত্যাযজ্ঞের মাধ্যমে প্রথম আক্রমণ চালায় পিলখানা, এরপর রাজারবাগ পিলখানায় প্রতিরোধ যুদ্ধ শুরু হয়, রাজারবাগ প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। এইভাবে ভাই কিসের ক্যামেরা আছে? 12:31 সময় ওয়্যারলেসের মাধ্যমে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এবং 27শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে যায়। এই মুক্তিযুদ্ধকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হইল স্বতঃস্ফূর্ত মুক্তিযুদ্ধ, আর একটা হইল পরিকল্পিত মুক্তিযুদ্ধ, আর একটা হইল চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধ। যাই হোক, এই মুক্তিযুদ্ধের বর্ণনা আমি দিতে চাই না, বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করব। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর বেলা 4:21 এই দেশ হানাদার মুক্ত হয়। পাকিস্তানের নিয়াজি আমাদের যৌথ বাহিনীর ভারতের যে পূর্বাঞ্চলীয় কমান্ডার জগদীশ অরোরার কাছে আত্মসমর্পণ করেন। আমরা এই 54 বছরের ইতিহাসে দেখলাম মানব রচিত আইন দিয়া এই দেশ পরিচালনা করেছে, যার কারণে প্রথম থেকেই শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম। কেমন সংগ্রাম? শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এবং ক্ষমতায় সেকেরা মোস্তাক আহমেদ থেকে ক্ষমতা সরাই দিয়ে তারপরে ক্ষমতায় বসার কাকে? আবু সাদাত সাহেবকে ক্ষমতা থেকে অপসারণ করে ক্ষমতায় বসেন জিয়াউর রহমানকে হত্যা করে ক্ষমতায় বসেন এরশাদ সাহেব। এই এরশাদ সাহেব স্বৈরাচারী শাসন 9 বছর চালাইছে। একে বলা হয়, আখ্যা দেওয়া হয়েছিল স্বৈরাচারী সরকার। এরপরে ওনার পতনের পর ভোট নির্বাচন হয়, নির্বাচনে বিএনপি ক্ষমতা যায়। এই বিএনপি ক্ষমতায় গিয়া শুরু করে কি সন্ত্রাসী শাসন। একের উপাধি দেওয়া হয়েছে সন্ত্রাসী সরকার। যত সন্ত্রাস কায়েম করছে শায়েক আব্দুর রহমান, বাংলা ভাই, কালা জাহাঙ্গীর, সুলতান আসলাম, এই সমস্ত সন্ত্রাস বাহিনী দিয়া এই দেশের মধ্যে যত অপকর্ম চালাইছে। এরপর তাকেও অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায় তাকে পতন ঘটায়। সেনাবাহিনী 2 বছর দেশ শাসন করে। এরপর আইল আওয়ামী লীগ সরকার পর্যায়ক্রমে 17 বছর শাসন করে, ফ্যাসিবাদী আইন কায়েম করে। এই হল 3টা সরকারের 3টা নাম। এইটার মূল কারণ হল মানব রচিত আইন। এই মানব রচিত আইন এই বাংলাদেশের উপরে যতদিন চালু থাকবে ততদিন আপনারা এই সমস্ত দৃশ্য দেখবেন। একদল ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে ক্ষমতায় গিয়ে থাকার জন্য কিভাবে ক্ষমতায় টিকা থাকা যায় সেই কলা কৌশল অবলম্বন করব। প্রয়োজনে মনে করেন, প্রয়োজনে এই দেশে যারা সেনাবাহিনী পুলিশ বানিয়েছে তাদেরকে ব্যবহার করবে। এই দেশের যারা রাজনীতিবিদ এদের হইল ধর্ম। এরপর এরা যত কিছু করতেছে সব কিছু ক্ষমতায় থাকার জন্য এরা মনে করেন অপপ্রচার চালায়। যেমন বাংলাদেশের স্বাধীনতার বিকৃতি ঘটায়, ঘোষকের বিকৃতি ঘটায়, স্বাধীনতার উল্টায় দিতে চায়। এই দেশে যারা স্বাধীনতার বিরোধিতা করছে, এই দেশে যারা স্বাধীনতার বিরোধী করছে, 1 নম্বর হইল জামাতে ইসলাম, পিডিপি, মুসলিম লীগ, নেজামে ইসলাম। এখন জামাতে ইসলামের দৌরাত্ম্য দেখেন, কত বড় দৌরাত্ম্য। জামাতে ইসলাম এই পর্যন্ত এককভাবে নির্বাচন করে 1টি আসনও পায় নাই।
বিএনপির সাথে এই বিএনপি জামাতকে এই দেশে আনছে, আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পর বিএনপির সাথে জোট করে তারা নির্বাচন করে। এখন বিএনপিতে আলাদা হয়ে বিএনপির কাল হয়ে দাঁড়াচ্ছে। এখন বিএনপির কাল হইল জামাত। এখন এই জামাতের দৌরাত্ম তারা এখন বাংলাদেশের স্বাধীনতার নামে গুণ গায়। কত স্বাধীনতার বিরুদ্ধে হচ্ছে তারা কত বাহিনী তৈরি করছে। এখন আমার কথা হইল, আমরা যদি শান্তিভাবে বাস করতে চাই তাইলে আমাদের শরীরে আইন চালু করার চেষ্টা করতে হবে। গণ আন্দোলনের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। কারণ ভোট কারচুপি চলে। আমাদের অগ্রসর হতে হবে গণ আন্দোলনের মাধ্যমে। গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করে আমাদের এই দেশকে শরিয়া ভিত্তিক আল্লাহর আইন চালু করতে হবে। এই আল্লাহর আইন যতদিন চালু না হবে ততদিন এই দেশে শান্তি আসবে না। আল্লাহর আইন চালু হলে এই দেশে শান্তি অবশ্যই আসবে। আল্লাহ আমাদের উপর শান্তি দিবেন, আগে শান্তি দিবেন। তার কারণ হলো, আমরা এই বছরকার নির্বাচনে দেখছেন কত পার্সেন্ট লোক ইসলামের পক্ষে ভোট দিছে। 20% লোক ইসলামের পক্ষে ভোট দিছে, 80% লোক ইসলামের পক্ষে ভোট দেয় নাই। সুফল ভোগ করবই করবো ইনশাআল্লাহ।